ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন। ইউক্রেন ইস্যুতে নতুন উত্তেজনা। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র চাইল চাপ, কিন্তু চীন জানালো করা না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে বেইজিং বলছে তারা কোনো অর্থনৈতিক চাপের খেলায় নামবে না। শুক্রবার এক বিবৃতিতে চীন জানায় ইউক্রেন ইস্যুতে অর্থনৈতিক চাপ প্রয়োগের যে কোনো প্রচেষ্টার কঠোর বিরোধিতা করে তারা। এমনকি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নিন্দা বা সেনা প্রত্যাহারের আহ্বানও করেনি বেইজিং, বরং নিজেদের নিরপেক্ষ দাবি করে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে চীন। একই সঙ্গে পশ্চিমাদের অভিযোগ অস্ত্র সরবরাহ করে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছে পশ্চিমা দেশগুলো। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানান, প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ট্রাম্প সরাসরি আহ্বান জানান ইউরোপ যেন রাশিয়ার তেল কেনা বন্ধ করে, কারণ এটাই যুদ্ধে অর্থের যোগান দিচ্ছে। কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিওকুন স্পষ্ট জানিয়ে দেন চীন এই সংকট তৈরি করেনি, এর পক্ষেও নেই। তাই চীনকে টেনে আনার যে কোনো চেষ্টা এবং তথাকথিত অর্থনৈতিক চাপের বিরোধিতা করে তারা। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন আক্রমণের আগে বেইজিংয়ের সঙ্গে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন। এরপর থেকে দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উপলক্ষে পুতিন ও কিম জং উনের সঙ্গে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিষয়টি পশ্চিমা কূটনীতিকরা কড়া সমালোচনা করলেও চীন দাবি করছে এটা কেবল ইতিহাস স্মরণের আয়োজন। তাহলে প্রশ্ন উঠছে, চীন সত্যিই কি নিরপেক্ষ নাকি মস্কোর অঘোষিত সহযোগী? অং সান সুচি বেঁচে আছেন তো? ছেলের ভয়াবহ আশঙ্কা। অং সান সুচি আসলে বেঁচে আছেন? এই প্রশ্ন এখন দুনিয়া কাঁপাচ্ছে। নিজের মায়ের জীবনের সংখ্যায় ভুগছেন লন্ডনে থাকা তার ছেলে কিম হ্যারিস। শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কিম হ্যারিস জানান ৮০ বছর বয়সী সুচি হৃদরোগে ভুগছেন এবং জরুরি চিকিৎসা দরকার তার, কিন্তু সামরিক জান্তা সেই সুযোগ দিচ্ছে কিনা তা নিশ্চিত নয়। হ্যারিসের ভাষায়, নিষ্ঠুর ও হুমকিপূর্ণ হেফাজতে থাকা আমার মা আসলে বেঁচে আছেন কিনা যাচাই করার কোনো উপায় নেই। তিনি জানান সুচি হাড় ও মাড়ির সমস্যায়ও কষ্ট পাচ্ছেন, এমনকি মার্চ মাসে এক ভূমিকম্পে আঘাত পেয়েছিলেন বলেও ধারণা করা হচ্ছে। ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি মিয়ানমারের সব রাজনৈতিক বন্দীর মুক্তির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মনে করিয়ে দেই, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকেই সুচি কারাগারে বন্দী। দুর্নীতি ও নির্বাচনী জালিয়াতির অভিযোগে তার ২৭ বছরের সাজা হয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেন। অভ্যুত্থানের কয়েক মাস পর ২০২১ সালের মে মাসে জনসম্মুখে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল। এদিকে সামরিক জান্তা আগামী ডিসেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, তবে এতে বিরোধী দলগুলোকে বাদ দেওয়া হয়েছে। ফলে পশ্চিমা বিশ্ব এটিকে শুধু ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল বলেই মনে করছে। কিন্তু মূল প্রশ্ন থেকে যাচ্ছে, মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সুচি আসলেই কেমন আছেন? বেঁচে আছেন তো? ভেনেজুয়েলাকে যুদ্ধের হুঁশিয়ারি, ট্রাম্প বললেন বিমান নামাবো। ক্যারিবিয়ান সাগরে আবারও বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভেনেজুয়েলার উত্তেজনা। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন জাহাজের কাছে আসে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে। ঘটনার শুরু হয় যখন ভেনেজুয়েলার ২টি F-16 যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনী জাহাজের কাছ দিয়ে উড়ে যায়। যুক্তরাষ্ট্র এটাকে বলে চরম উস্কানি। আর এর পরদিনই ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানালেন, যদি বিপজ্জনকভাবে এগিয়ে আসে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। শুধু তাই নয়, ট্রাম্প অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মাদক পাচারকারীদের আশ্রয় দিচ্ছেন, যদিও এখন কোনো প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে, আর সম্প্রতি মার্কিন বাহিনী এক নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে। ভেনেজুয়েলা বলছে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কারণ নিহতরা আসলে বেসামরিক নাগরিকও হতে পারেন। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রস্তুত। যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তবে তার রূপ নেবে পূর্ণাঙ্গ সশস্ত্র প্রতিরোধে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আরও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। পুয়ের্তো রিকোয় অত্যাধুনিক F-35 স্টিল যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে, যেটাকে মাদুরোর শাসন ব্যবস্থার ওপর সরাসরি চাপ হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন হলো, এই সংজ্ঞা কি সত্যি যুদ্ধের দিকে গড়াচ্ছে নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের খেলা? পুতিনের কড়া বার্তা, শান্তি চাই, কিন্তু শুধু আমাদের শর্তে। ইউক্রেন যুদ্ধ থামবে কিনা সেই প্রশ্নে আবারও অনড় অবস্থান জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, বিদেশি সেনা ইউক্রেনে মোতায়েন হলে সেগুলোকে সরাসরি বৈধ নিশানা বানাবে রাশিয়া। ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে পুতিনের এই বক্তব্যের পর হলরুম করতালিতে গর্জে ওঠে।
এমন সময় তিনি হুঁশিয়ারি দিলেন যখন ইউক্রেনের মিত্ররা যুদ্ধ পরবর্তী নিরাপত্তার জন্য নতুন একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, পুতিন আরও বলেন তিনি চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন, তবে সেটা হবে মস্কোতে, যেটিকে তিনি বললেন হিরো সিটি। আন্তর্জাতিক মহল অবশ্য এটাকে রাজনৈতিক ট্রলিং হিসেবেই দেখছে। বিশ্লেষকদের মতে কয়েকটি কারণে রাশিয়া এত দৃঢ় ভঙ্গি নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে সাম্প্রতিক কৌশলগত অগ্রগতি, চীন, ভারত ও উত্তর কোরিয়ার মতো মিত্রদের সমর্থন, আর পশ্চিমা নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর না হওয়া। পুতিনের ভাষায়, আমরা টানেলের শেষে আলো দেখছি, তবে সেই আলো মানে রাশিয়ার বিজয় আর এক নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে রাশিয়া থাকবে কেন্দ্রে। কিন্তু ইউক্রেন ও তার মিত্রদের কাছে সেই আলো মানে যুদ্ধের অবসান ও নিরাপত্তা নিশ্চিত করা। ফলে দুই পক্ষ দুই ভিন্ন পথে হাঁটছে এবং শান্তির সম্ভাবনা এখনো বহু দূরে। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ওয়াশিংটনে ইইউ মার্কিন বৈঠক। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। ওয়াশিংটনে বসছে ইইউ মার্কিন যৌথ বৈঠক। আগামী 8 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। নেতৃত্ব দেবেন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও সালিভান। সঙ্গে থাকবেন হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। মূল আলোচনায় থাকবে রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক চাপের উপায় খোঁজা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা আগেই জানিয়েছিলেন এ নিয়ে যুক্তরাষ্ট্রের সফরে যাবে ইইউ এর একটি বিশেষ প্রতিনিধি দল। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর শেষে বলেছেন পশ্চিমা বিশ্ব ইউক্রেন যুদ্ধকে অজুহাত করে নিজেদের অর্থনৈতিক সংকট অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন, নতুন নিষেধাজ্ঞা রাশিয়াকে কি সত্যি চাপে ফেলবে নাকি বরং আরও বড় ভূ রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করবে? গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 50 নিহত, গাজার আকাশ জুড়ে আগুন। ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত 50 ফিলিস্তিনি। পরিস্থিতি যেন এক ভয়াবহ মানবিক বিপর্যয়। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজার উত্তরাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনী চালায় ব্যাপক বিমান হামলা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে অন্তত 7 জন শিশু। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। গাজার সবচেয়ে উঁচু টাওয়ারটিও মাটির সঙ্গে মিশে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন গাজার নরকের দরজা খোলা হচ্ছে। এই হামলার মাধ্যমে গাজার উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে তারা। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা পেরিয়েছে 64,000, আহত হয়েছেন 1.5 লাখের বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলে 7 অক্টোবরের হামলায় প্রাণ হারিয়েছিলেন 1,000-এর বেশি মানুষ। জাতিসংঘ আন্তর্জাতিক আদালত বারবার ইসরায়েলকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে। এমনকি আইসিজেতে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। প্রশ্ন হলো, এই যুদ্ধের শেষ কোথায় আর কত প্রাণ দিতে হবে গাজার মানুষের?